धर्मास मासा ऋतवः संवत्सरा इति विधृतास्तिष्ठन्ति। दिन এবং রাত্রি, পক্ষ এবং মাস, ঋতু এবং সংবৎসর বিধৃত হয়ে অবস্থান করছে। তিনি আজ নববর্ষের প্রথম প্রাতঃ সূর্য কিরণে আমাদের স্পর্শ করলেন। ওম ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तप्त्येन भुञ्जीथा मा हृद कस्य सिद्धनं। এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত যে কিছু পদার্থ সমুদয় পরমেশ্বর দ্বারা ব্যাপ্য রয়েছে। পাপ চিন্তা ও বিষয় লালসা পরিত্যাগ করে ব্রহ্মানন্দ উপভোগ করো, কারো ধনির লোভ করো না। ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মনি এব অনুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ততো ন বিজুগুপ্সতে। যিনি পরমাত্মাতে সকল বস্তুর অবস্থিতি দেখেন এবং সকল বস্তুতে পরমাত্মার সত্তা উপলব্ধি করেন, তিনি আর কাউকেই অবজ্ঞা করেন না। নায়মাত্মা প্রবচনেন লভ্যো ন মেধয়া ন বহুনা সুতেন ইয়মেবৈষ বৃন্তে तेन लभ्यस्त्यस्य एष आत्मा বৃরুতে তন্স্বাম। অনেক উত্তম বচন দ্বারা বা মেধা দ্বারা অথবা বহু শ্রবণ দ্বারা এই পরমাত্মাকে লাভ করা যায় না। যে সাধক তাকে প্রার্থনা করে সেই তাকে লাভ করে। পরমাত্মা এরূপ সাধকের সন্নিধানে আত্মস্বরূপ প্রকাশ করে। রসো বৈ সহ রসংযেবায় লব্ধ্বানন্দী ভবতি। সেই পরমাত্মা রসস্বরূপ, তৃপ্তি হেতু। সেই রসস্বরূপ পরব্রহ্মকে লাভ করে জীব আনন্দিত হয়। কোয়েবানিয়াৎ কব প্রাণিয়ৎ यदेश आकाश आनंदो न स्यात् एष ह्येवानन्दयाति। কে বা শরীর চেষ্টা করত, কে বা জীবিত থাকত যদি আকাশে এই আনন্দ স্বরূপ পরমাত্মা না থাকতেন। ইনি সকল মানুষকে আনন্দ বিতরণ করেন। यद्वदामि मधुमत्तद्वदामि यदीक्षे तद्वदन्ति मानः पश्चात् मा पुरस्तात् नुदिष्ठा मोत्तरात् धरात्। আমি যা বলছি মধুময় তা বলছি, আমি যা দেখছি তাই যেন আমাকে ভালোবাসছে। আমাকে তুমি পশ্চাতেও ঠেলে রেখো না, সম্মুখেও ঠেলো না, ঊর্ধ্ব দিকেও ঠেলে তুলো না, নিম্নেও ঠেলে ফেলো না। সখা সখায় অজরো জরিম্নে মর্ত্যা অমর্ত্যস্ত্বং নঃ। সখা যেমন করে সখাকে রক্ষা করে, তেমনি ভাবে জরাহীন তুমি, জরাগ্রস্ত আমাদের, মৃত্যুহীন তুমি, মরণশীল আমাদের রক্ষা করো। ও
শুভ সকাল, শুভ নববর্ষ। সবচেয়ে প্রথমে স্মরণ করি সেই পরম ব্রহ্মকে, যিনি আমাদের সাথে আছেন, থাকবেন। আর স্মরণ করি সেই সমস্ত মানুষদের যারা বিশ্বভারতী পরিবারের সঙ্গে ছিলেন, আছেন, এখন থাকবেন। বিশেষভাবে স্মরণ করছি আমাদের যে কনিষ্ঠ সদস্যা, যাকে প্রকৃতির অমোঘ দিনে চলে যেতে হয়েছিল, তার স্মৃতি মনে করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সবচেয়ে প্রথমে আজকে আপনারা জানেন বোধহয় যে সাধারণ মানুষের চোখে যেটা নববর্ষ, আমাদের শান্তিনিকেতনের ভাষায় সেটা বর্ষবরণ। তো বর্ষবরণটা কি এবং কেন সেটা জানার জন্য আমি একটু পড়াশোনা করতে শুরু করলাম। তো আমি দেখলাম যে বর্ষবরণ করার পিছনে যে উদ্দেশ্য, তার পিছনে একটা প্রতিবাদের ভাষা ছিল। যে ইতিহাস আমি পাচ্ছি, সেই ইতিহাসে আমি দেখছি যে ইংরেজ শাসনের সময় এরা 1 জানুয়ারিকে নিউ ইয়ার্স ডে মানাতো, এবং এর ফলে ব্রাহ্ম সমাজের মধ্যে, বিশেষত তত্ত্ববোধিনী সবার মধ্যে একটা আলোচনার সৃষ্টি হয় যে ইংরেজরা তো 1 জানুয়ারি মানাচ্ছে, আমরা কেন মানাব। এবং যেটুকু জানতে পারছি ইতিহাস ঘেটে, যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজে বাংলার নববর্ষ বরণ করার রীতি প্রচলন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল দুটো। একটা হচ্ছে এটা, যেটা আমি আগেই বললাম, এটা একটা প্রতিবাদের ভাষা। আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এই উৎসব পালনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হব, আমরা আলাপ আলোচনা করব, আমরা ভাবনা চিন্তা করব আমাদের সমাজকে কি করে এগিয়ে নেওয়া যায়। এবং যেটা বোধহয় আপনারা জানেন যে ব্রাহ্ম সমাজ এবং রবীন্দ্রনাথের মধ্যে যে লেখাপত্র দেখছি, সবকিছুর পিছনে কিন্তু একটা সামাজিক দিক ছিল, যে দিকটার কথা আমরা আজকাল হামেশাই ভুলে যাই। শান্তিনিকেতনের যে পরিবারের ক্ষেত্রে যেটা বর্ষবরণ শুরু হয়, যেটা ইতিহাসে দেখতে পাচ্ছি 1309 সালের 1 বৈশাখ 1902 সালে এই প্রথম কবিগুরু শান্তিনিকেতনে নববর্ষ উৎসব সূচনা করেছিলেন পাঠভবন স্কুলের প্রতিষ্ঠার পর, এবং তার পরবর্তীকালে বর্ষবরণ নামে পরিচিতি পেয়েছে। এই বর্ষবরণের দিন তত্ত্ববোধিনী পত্রিকার একটা বিশেষ সংখ্যা বেরিয়েছিল। সেখানে কবিগুরু বলেছিলেন, আমি কবিগুরুকে কোট করছি, আমাকে এবং জগৎকে তোমার ভিতর দিয়া না দেখিবার জন্মকাল, তাহা হইতে আমাকে মুক্ত করো, মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও। আমার প্রবৃত্তি আমাকে মৃত্যু দোলায় চড়াইয়া দৌড় দিতেছে, মুহূর্তকাল অবসর দিতেছে না। আমার মধ্যে আমার ইচ্ছাগুলোকে খর্ব করিয়া আমার মধ্যে তোমার আনন্দকে প্রকাশ মাত্র কর, সেই আনন্দই অমৃত। আজকার নববর্ষ দিনে ইহাই আমাদের বিশেষ প্রার্থনা। তো এরপরে যে কবিগুরু 1 বৈশাখের ব্যাপারে যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা খুব আমার ধারণা আজকের দিনে খুব প্রাসঙ্গিক, এবং আমাদের সেটা পড়া উচিত, সেই আমি পাঠটা করবো। কবিগুরু আরো বলছেন, এই যে বৈশাখের প্রথম প্রত্যুষটি আজ আকাশ প্রাঙ্গণে এসে দাঁড়ালো, কোথাও দরজাটি খোলবার কোনো শব্দ পাওয়া গেল না। আকাশ ভরা অন্ধকার একেবারে নিঃশব্দে অপসারিত হয়ে গেল। উনি যেমন ফোটে আলোকে তেমনি করে বিকশিত হয়ে উঠল, তার জন্য কোথাও কিছুমাত্র বেদনা বাজল না। নববর্ষের উষা আলোকে কি এমন স্বভাবত, এমন নিঃশব্দে আমাদের অন্তর প্রকাশিত হয়। তারপর আরো উনি বলছেন, কিন্তু মানুষ তো পুরাতন আবরণের মধ্যে থেকে এত সহজে এমন হাসি মুখে নূতনতার মধ্যে বেরিয়ে আসতে পারে না। বাধাকে ছিন্ন করতে হয়, বিদীর্ণ করতে হয়, বিপ্লবের ঝড় বয়ে যায়। তার অন্ধকার রাত্রেই এমন সহজে প্রভাত হয় না। তার সেই অন্ধকার বজ্রহত দৈত্যের মতো আত্মস্বরে ক্রন্দন করে ওঠে, এবং তার সেই প্রভাতের আলো দেবতার করধার খড়গের মতো দিকে দিগন্তে চকিত হতে থাকে। মানুষের নববর্ষ আরামের নববর্ষ নয়, সে এমন শান্তি নববর্ষ নয়। পাখির গান তার গান নয়, অরুণের আলো তার আলো নয়। তার নববর্ষ সংগ্রাম করে, আপন অধিকার লাভ করে, আবরণের পর আবরণকে ছিন্ন বিদীর্ণ করে তবে তার অভ্যুদয় করে। বিশ্ববিধাতা সূর্যকে অগ্নিশিখার মুকুট পরিয়ে যেমন সৌরজগতের অধিরাজ করে দিয়েছেন, তেমনি মানুষকে যে তেজের মুকুট তিনি পরিয়েছেন দুঃসহ তার দাহ। সেই পরম দুঃখের দ্বারায় তিনি মানুষকে রাজগৌরব দিয়েছেন। তিনি তাকে সহজ জীবন দেননি, সেই জন্যই সাধনা করে
তার মানুষকে মানুষ হতে হয়। তরুলতা সহজেই তরুলতা, পশু পক্ষী সহজেই পশু পক্ষী, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবেই মানুষ। তাই বলছি, আবার কবিগুরু বলছেন, আজ যদি তিনি আমাদের জীবনের মধ্যে নববর্ষ পাঠিয়ে থাকেন, তবে আমাদের সমস্ত শক্তিকে জাগ্রত করে তুলে তাকে গ্রহণ করতে হবে। সে তো সহজ দান নয়। আজ যদি প্রণাম করে, তার সেই দান গ্রহণ করি, তবে মাথা তুলতে গিয়ে যেন কেঁদে না বলে উঠি, তোমার এভার বহন করতে পারিনি প্রভু, মনুষ্যত্বের অতি বিপুল দায় আমার পক্ষে দুর্ভর। এই বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার পিছনে আমার একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে যে কবিগুরুর ভাবনা চিন্তা দিয়ে কিন্তু আমরা আজকে দুনিয়াকে দেখতে পাই। আমাদের এখানে একটা অভ্যাস আছে, ঐতিহ্য, কিন্তু কবিগুরুর লেখার মধ্যে আপনারা পাবেন তাসের দেশ। যে তাসের দেশের মধ্যে কবিগুরু সবসময় বলছেন অচলায়তন থেকে বেরোতে হবে, বেড়াজাল থেকে বেরোতে হবে। আমি ইচ্ছে প্রাধান্য দিতে চাই। হরতলি যে ক্যারেক্টারটা, যে চরিত্রটি সৃষ্টি করেছেন, সেটা তারই প্রতিফলন। আমি দেখেছি বিশ্ব সাহিত্য দেখেন, সেখানে কিন্তু সবসময় অচলায়তনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ঐতিহ্য দরকার, নিশ্চয়ই দরকার, হেরিটেজ নিশ্চয়ই দরকার, কিন্তু নতুনকেও কিন্তু আমাদেরকে আহ্বান করে নিতে হবে। আমি বিশ্ব সাহিত্যের ইতিহাস বলছিলাম, একটা লেখা আমার খুব বারবার মাথায় আসছে, আমি সবাইকে অনুরোধ করবো পড়ার জন্য। জর্জ অরওয়েল 1945 সালের লেখা লেখেন অ্যানিমাল ফার্ম, পশু পক্ষী, পশুদের জীবনযাপন। এটা একটা মেটাফর। ওনার বক্তব্য ছিল যে সোভিয়েত রাশিয়া, স্টালিনিস্ট রাশিয়া যেটা ছিল, তাকে প্রতিবাদ, তার বিরুদ্ধে লেখা। ওই পশু পক্ষীর যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে যে মেজর বলে একটা ক্যারেক্টার ছিল, যাকে লেনিনকে বলা হয়। তিনি মারা যাওয়ার পরে তার দুই চেলা, দুই শিষ্য দাদা হয়ে গেল, এবং তারপরে দুই শিষ্যের মধ্যে লড়াইয়ের ফলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়ল। অর্থাৎ যে বক্তব্য আমি বলার চেষ্টা করছি, কবিগুরুর তাসের দেশ এবং জর্জ অরওয়েল অ্যানিমাল ফার্ম, যে অচলায়তন থেকে বেরোতে হবে। কিন্তু আমি বেরোনো মানে এই বলছি না যে ভাবনা, পুরনো ভাবনা কিন্তু একদম ধুয়ে মুছে সাফ করে ফেলবো। কারণ আমি কবিগুলোর লেখা পড়ছি এবং এত বেশি প্রাসঙ্গিকতা আমি খুব অবাক করে, যে ঊনবিংশ শতাব্দীর লেখা আজও একবিংশ শতাব্দীতে আমরা আলোচনা করছি, আমরা ভাবনা চিন্তা করছি এবং আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। আজকে আমি যেটা করবো, যেটা বলতে চেষ্টা করছি, যে কবিগুলোর ভাবনা চিন্তা আমি ইংরেজি ভাষায় বলি ট্রান্সেন্ডেন্ট, অর্থাৎ কালো যুগ, কালো যুগ। ঊনবিংশ শতাব্দীর লেখা আজকেও প্রযোজ্য, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে লেখা সারা বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কবিগুরু এমন একজন লেখক, এমন একজন সাহিত্যিক, এমন একজন মহামানব, যিনি পরবর্তীকালে কি হতে পারে সেই ভাবনা চিন্তাগুলো মাথায় রেখে তার লেখা লিখেছেন। সেটা আমি মনে করি যে কবিগুরুর ভাবনা চিন্তা কিন্তু আমাদের বারবার ভাবতে হবে, বারবার এগিয়ে যেতে হবে। ওই ভাবনা চিন্তাগুলোকে মাথায় রেখে আমাদের আগিয়ে যেতে হবে। আমি তিনটে ব্যাপারে আজকে আলোচনা করার কথা ভেবেছি, মানে আপনাদের সাথে আমি আমার ভাবনা চিন্তা ভাগ করে নিতে চাই কবিগুরুর ভাবনা চিন্তার ভিত্তিতেই। একটা হচ্ছে মানুষ, দ্বিতীয় হচ্ছে সমাজ, আর তৃতীয় হচ্ছে শিক্ষা। মানুষ, সমাজ, শিক্ষা। এবং মনে করি এই তিনটে বিষয় কিন্তু আজকের পক্ষে ভীষণভাবে পরিপূরক। মানুষের ভাবনা চিন্তা যখন দেখতে শুরু করলাম কবিগুরুর ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে, তখন দেখলাম যে এই ভাবনা চিন্তার পিছনে একটা বড় ইতিহাস। ইতিহাসটা কি? ইতিহাস পড়তে গিয়ে আমি দেখলাম এই ইতিহাসের মধ্যে ইয়াত্র বিশ্বম ভবতিকা নীরব আছে, সর্বজন হিতায় আছে, বসুধৈব কুটুম্বকম আছে। অর্থাৎ যে আমাদের যেটা প্রাচীন ইতিহাস, প্রাচীন সাহিত্য, তার মধ্যে থেকে কিন্তু এই যে কবিগুরুর মানুষের সম্বন্ধে যে অবধারণা, সেটা লুকিয়েছিল। তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলার কবি চণ্ডীদাস, উনি বলছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপর না। এবং অদ্ভুতভাবে আমি এরই প্রতিফলন দেখতে পাচ্ছি বিদ্যাপতির লেখা। উনি দ্বারভাঙ্গায় বসে ওই সময় লিখছেন, একই কথা বলছেন। অর্থাৎ কিনা যে মানুষ সমস্ত কিছু কেন্দ্রে
একটা পরিপূর্ণ ভাবনা চিন্তা। যে ভাবনা চিন্তার উল্লেখ আমরা পাচ্ছি উপনিষদের ক্ষেত্রে, যে ভাবনা চিন্তার উল্লেখ পাচ্ছি যেটাই বলছি চণ্ডীদাস বিদ্যাপতি, এবং তারপরে যেটাই বলছি সুফি ট্রেডিশনে, সুফি সেখানেও দেখছেন একই কথা বলছি। আমি একটা কাপলেট বলছি উর্দু ভাষায়, বাংলাটা পরে বলছি। सरफरोशी की तमन्ना है, सरफरोशी की तमन्ना है, देखना है कितना ताकत है कातिलों में। অর্থাৎ সারফরোশ মানে ত্যাগ, ত্যাগ করার ইচ্ছা যদি থাকে আমাদের মধ্যে কিছু করার জন্য, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যেটা আমাদের আটকাতে পারে। যেটা বলতে চাইছি যে এই ভাবনা চিন্তা কিন্তু পুরনো ভাবনা চিন্তা, নতুন ভাবনা চিন্তা কিছু নয়, কিন্তু আমরা ভুলে বসে আছি। সেটা আজকে কবিগুলোর সাহায্য নিতে হচ্ছে এই ভাবনা চিন্তাগুলোকে আগে আনার জন্য। মানে কবিগুলোর ভাবনা চিন্তা কি? কবিগুলোর ভাবনা চিন্তা আপনারা যারা পড়াশোনা করেন এসব ব্যাপারে তারা অনেক বেশি জানেন। আমার গবেষণা খুব অল্প সময়ের জন্য আমি কবিগুলোর ভাবনা চিন্তা করতে দেখছি, কবিগুলো শুরু করছেন অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু কবিগুলো খুব পরিষ্কার করে বলার চেষ্টা করছেন। এবং এটার আরো পরিষ্কার, আরো শার্প কমেন্ট আমি দেখতে পাচ্ছি চিত্তযথা ভয়শূন্য কবিতা। আমি সেটা বলছি, পাঠ করছি। চিত্তযথা ভয়শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহে প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারা রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তারপরে একটু বাদ দিয়ে আমি আর শেষ দিকটাই বলছি। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথে ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে বড় জাগরিত। অর্থাৎ এখানে একটা ভাবনা চিন্তার কথা বলছেন মানুষের সম্বন্ধে, যে মানুষ তার চিত্ত সবসময় উঁচুতে রাখবে এবং কোনো বাধা নিষেধ মানবে না, এগিয়ে চলবে। এবং আরো যেটা পরবর্তীকালে আমি দেখতে পাচ্ছি, কবিগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে, এবং সেই অনিশ্চয়তার প্রকাশ পাচ্ছে তারপরে। এখানে উনি অনেক পরিষ্কার করে বলছেন কি ধরনের মানুষের কথা উনি ভাবছেন, কিন্তু তার কিছুদিন পরে একটা অনিশ্চয়তা দেখতে পাচ্ছি, যে অনিশ্চয়তা প্রকাশ পাচ্ছে পরিচয় কবিতার। প্রথম দিকটা যদি পড়ি, এক কবিগুলো এক ধরনের ভাবনা চিন্তা করছেন, আর দ্বিতীয় ভাগটা পড়লে কিন্তু অনেক কনফিডেন্স, অনেক দৃঢ় প্রত্যয়ের কথা আমি দেখতে পাচ্ছি। আমি পাঠ করছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে, তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি এই জানে। একটা অনিশ্চয়তা দেখেন। এইবারে দেখুন কিছুক্ষণ পরে কবিগুলো আবার পরিষ্কার করে বলছেন, তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে, শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার। এইবারে বিখ্যাত কথা বলছে, এখানে কবিগুলো ভাবনা চিন্তা খুব পরিষ্কারভাবে এসে যাচ্ছে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অর্থাৎ যে ভাবনা চিন্তাগুলো আমরা পাচ্ছি আজকে, সেটা হচ্ছে একটা কনফিডেন্সের ভাবনা চিন্তা। কনফিডেন্সের পিছনে একটা বড় দর্শন, যে দর্শনের মধ্যে আছে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের বহু মানুষের ভূমিকা। এইবারে আমি যেটা বলছি, কিছু মানুষের কথা বলবো। কবিগুলো যে যে মানুষগুলো কথা ভেবেছেন, যাদের কাছে যাদেরকে উদাহরণ স্বরূপ বলতে পারি। প্রথমে একটি মনে করছে, আপনারা জানেন বোধহয় 1925 সালে যখন চিত্তরঞ্জন দাস মারা গেলেন, কবিগুলো লিখেছিলেন খুব বিখ্যাত কথা, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এই দুটো লাইন কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি ইতিহাসের ছাত্র। ইতিহাসকে বুঝতে হলে আমার ধারণা এই দুটো লাইনের একটা ভীষণ বড় ভূমিকা আছে। কি ভূমিকা? এবং চিত্তরঞ্জন দাস আপনারা জানেন বোধহয় যে ভারতবর্ষের এমন একজন নেতা, এমন একজন দেশভক্ত, যিনি ভারতবর্ষকে বুঝেছিলেন গান্ধীর বহু আগে। এবং যদি কবিগুলো বলছে, কোন একটা জায়গায় বলেছিলেন
যদি সিআর দাস অর্থাৎ দেশবন্ধু বেঁচে থাকতেন তাহলে ভারতবর্ষের রাজনীতিটা অন্যদিকে টার্ন নিতে পারত। তো কেন? তার কারণ হচ্ছে চিত্তরঞ্জন দাস হচ্ছে এমন একজন মানুষ, এমন একজন কংগ্রেসী নেতা ছিলেন, ভারতবর্ষের নেতা ছিলেন, যিনি হিন্দু মুসলমান সম্পর্কটা উন্নত করার চেষ্টা করেছেন। একটা খুব বিখ্যাত সাক্ষাৎকার আছে। চিত্তরঞ্জন দাস বরিশালে নৌকায় করে, স্টিমারে করে যাচ্ছেন, তার সঙ্গে শরৎ চট্টোপাধ্যায় উনিও আছেন। সেখানে চিত্তরঞ্জন দাস বলছেন, দেখো, যদি ভারতবর্ষের স্বাধীনতা চাও তাহলে হিন্দু মুসলমানকে এক জায়গায় আনতে হবে। সে এক জায়গায় আনার জন্য করবো কি আমরা? চিত্তরঞ্জন দাস বলছেন যে এক জায়গার জন্য আনতে হলে ওই সমস্ত লোকদের যাদের ধর্মের ভিত্তিতে আমরা সরিয়ে রাখছি তাদেরকে সম্মান দিতে হবে। এবং সম্মান জন্য উনি কি করলেন? যারা ইতিহাস ছাত্র তাদের কাছে এটা খুব কৌতূহলী ব্যাপার। উনি তৎকালীন ইস্ট বেঙ্গল থেকে বহু লোককে আনলেন। আমি নাম করছি কয়েকজনের: আশরাফুদ্দিন আহমেদ চৌধুরী বরিশালে, যতীন্দ্রমোহন সেনগুপ্ত চট্টগ্রামে, হবিবুল্লাহ বাহার রংপুর, আবুল কালাম শামসুদ্দিন রাজশাহী। এই লোকগুলোকে এনে উনি, প্লাস আমাদের এখানে মেদিনীপুর থেকে আনলেন বীরেন শাসমত, বাঁকুড়া থেকে আনলেন উনি প্রফুল্লচন্দ্র সেনকে, সতীশ দাশগুপ্তকে। তাই আমি যেটা বলতে চাইছি যে কবিগুলো কিন্তু ভেবেছিলেন যে এই ধরনের একজন নেতৃত্ব যদি ভারতবর্ষে থাকে তাহলে হয়তো ভারতবর্ষের অনেক সমস্যা আমরা সমাধান করতে পারবো। শুনে আমার কাছে এই যে লাইন দুটো, যে এমন একজন মানুষ, এমন একজনকে সম্বন্ধে বলছেন যারা দুজনেই কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইতিহাস ক্ষেত্রে আজও প্রাসঙ্গিক। এবং এটা যে সবচেয়ে পরিষ্কার ভাবনা চিন্তা, যেটা চিত্তরঞ্জন দাস সঙ্গে আমি গল্পটা বললাম, সেই গল্পটা কিন্তু 1910 সালে উনি লিখছেন কবিতার মাধ্যমে। ভারত তীর্থ কবিতাটা আমরা সবাই জানি, আমি সেটাই পাঠ করছি। সেখানে এই যে ভাবনা চিন্তা সেগুলো বারবার প্রকাশিত হচ্ছে। উনি বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতীত ও হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘর হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র পড়া তীর্থ নিলে আদি ভারতের মহাসাগরে সাগরের তীরে। অর্থাৎ কিনা এটা বলার মাধ্যমে যেটা বলার চেষ্টা করছি যে কবিগুলোর ভাবনা চিন্তার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক ভাবনা চিন্তা ছিল, যে রাজনৈতিক মানে আজকে রাজনীতি কিছু নয়, যে রাজনীতির মধ্যে একটা সমাজ, সমাজের আর একটু বলে আমি থামবো। সেটা হচ্ছে যে যখন মানুষের কথা বলছেন, কবিগুলোর যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার একটা দিক কিন্তু লিঙ্গ বৈষম্যের দিকটাও বলা হয়েছে, অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি, যেটা সম্বন্ধে আমরা আজকাল খুব ভাবি। আমরা যে কবিগুলো লেখা পড়ি সেখানে এমন এমন কিছু শক্তিশালী মহিলার চরিত্র করেছেন যেগুলো কিন্তু ওই যুগে ভাবা যেত না, আজকে আমরা কিছু ভাবতে পারি। আমি কিছু উল্লেখ করব সেই সমস্ত চরিত্র, যে চরিত্রের মধ্যে দৃঢ়তা ছিল, যে চরিত্রের মাধ্যমে কবিগুলো তার ভাবনা চিন্তাটা প্রকাশ করেছেন বিংশ শতাব্দীর গোড়ার থেকে, যেটা আমরা আজকে 21 শতাব্দীতে বলতে গিয়ে আমরা কিন্তু সেইভাবে কনফিডেন্টলি বলতে পারছি, অনেক সমস্যা আছে। যেমন প্রথমেই আমরা জানেন ঘরে বাইরের বিমলা, একটা প্রতিবাদী চরিত্র, যে চরিত্রের কথা আমরা সবাই আজকের দিনে আলোচনা করি, ভাবনা চিন্তা করি। বিনোদিনী, চোখের বাড়ির বিনোদিনী আরেকটা প্রতিবাদী চরিত্র, যে চরিত্রের কথা কিন্তু আমরা এখনো ভাবতে পারি। এখনো আমাদের পরিবারে বিনোদিনী যে ধরনের ভাবনা চিন্তা সেই সময় করেছিলেন কবিগুরু, সেই ভাবনা চিন্তা আজও ভাবতে পারিনি। চারুলতা, নষ্ট সেই চরিত্রের কথা কিন্তু আমরা ভাবতে পারি। মৃন্ময়ী, সমাপ্তিতে দামাল চরিত্র, যে চরিত্র আজকের দিনে কিন্তু আমরা ভাবতে গেলে দুবার ভাবি, যে কবিগুলো ওই সময় যখন এই ধরনের চরিত্রের কথা লিখেছিলেন তখন কত রকম সমস্যার মধ্যে দিকে যেতে হয়েছিল। মৃণাল, স্ত্রীর পত্রে, নারী স্বাধীনতার জন্য উনি প্রতিবাদ করছেন, নারী স্বাধীনতার কথা বলছেন। ছোট গল্প যে ল্যাবরেটরি পড়ি সেখানে সোহিনী, নীলা, এই দুটো চরিত্র খুব ব্যক্তিগত চরিত্র, রবীন্দ্রনাথের নিজের ভাবনা চিন্তা প্রতিফলন। সেখানে মা এবং মায়ের লড়াই, মেয়ে হচ্ছে আধুনিকতার প্রতিভূ, বাবার ল্যাবরেটরি বিক্রি করে দিতে চায়,
মাটিকে ধরে রাখতে চায়, অর্থাৎ ট্রেডিশনকে ধরে রাখতে চায়। এটা একটা খুব শক্তিশালী চরিত্র। ত্যাগ, হেমন্ত কুসুমের যে চরিত্রটা, কুসুম কাস্ট সম্বন্ধে আমরা আজকাল বলি, আজকেও আমরা কাস্টের ব্যাপারে বলতে একটু ভয় পাই, কিন্তু কবিগুরু ত্যাগ এই ছোট গল্পের মাধ্যমে, কুসুমের চরিত্রের মাধ্যমে কাস্টের ভিতরে যে ধরনের চাবুক বেড়েছিলেন, সেই চাবুক কিন্তু আমরা আজকের দিনেও ভাবতে পারি না। চতুরঙ্গে দামিনী একটা দারুণ শক্তিশালী চরিত্র। গোড়ায়, সুচরিতা এবং ললিতা। তবে এই নামগুলো উল্লেখ করলাম এই কারণেই যে ওই সময়ে কবিগুরুর ভাবনা চিন্তার মধ্যে কিন্তু একটা নতুন ভাবনা চিন্তার কথা উনি বলছেন, এবং যে কথা বলতে উনি কিন্তু কখনো পিছপা হন। সেটা আজ মনে করি আজকে এই ধরনের ভাবনা চিন্তার প্রাসঙ্গিকতা আছে, আমাদের কিন্তু নতুন করে ভাবতে হবে, এবং নতুন করে ভাবনা চিন্তার পিছনে কিন্তু আমাদের পিছনে শক্তিশালী একটা সমর্থন আছে কবিগুরুর।
তীর্থ